নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি। আমাদের যখন চ্যানেল শুরু হয় তখন আমরা বলেছিলাম যে এটি একটি বিনোদনমূলক চ্যানেল। এখানে আপনারা এন্টারটেনমেন্ট সংক্রান্ত সমস্ত বিষয়ে, কখনো গল্পের মাধ্যমে, কখনো বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরা এবং কিছু অজানা কাহিনী বলা। সেটা খেলার ক্ষেত্রেও হতে পারে, সেটা সিনেমার ক্ষেত্রেও হতে পারে, সেটা নাটকের ক্ষেত্রেও হতে পারে, সেটা যে কোনো মানুষকে নিয়ে হতে পারে। ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলকে অত্যন্ত ভালোবেসেছেন, উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। আমরাও উৎসাহিত হয়ে আপনাদের জন্যে প্রতিবেদন নিয়ে আসছি। 1980 সাল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। 1980 সালের 24শে জুলাই আমরা মহানায়ককে হারিয়েছিলাম। আর 1980 সালের 31শে জুলাই আমরা আরেকজন কিংবদন্তি শিল্পীকে হারিয়েছিলাম। 8 ভাই বোনের সংসার, কোটা সুলতানপুর, পাঞ্জাব। বাবা মা আর 8 ভাই বোন। বাবা মা ছিলেন, মা ছিলেন সংসার সামলাতেন, আর বাবা ছিলেন একজন, যাকে আমরা হিন্দিতে মহারাজ বলি, বাংলায় রাঁধুনি বলি। উনি তখনকার দিনে, তাকে ডেকে নিয়ে যাওয়া হতো, তাকে দিয়ে রান্না করানো হতো, তিনি রান্না করতেন এবং তার মাধ্যমেই তাদের যে জীবনযাত্রা সেটা অতিবাহিত হতো। বাবার নাম ছিল হাজি আলী আর মায়ের নাম ছিল আল্লাহ রাখি। অনেক ভাই বোনের মধ্যে ওনার দাদা ছিলেন, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তার জীবনে গ্রহণ করেছিলেন, আর ছিলেন ওনার একজন অত্যন্ত কাছের, সব সময়কার বন্ধু, যিনি প্রতিটা মুহূর্তে তার জীবনে বেড়ে ওঠা, তার জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে থাকা এবং তাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেই বন্ধুরও কিন্তু একটা ভীষণভাবে প্রভাব ছিল এই ব্যক্তির জীবনে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ 31শে জুলাই, আজকে সেই কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি সাহেবের মৃত্যুদিন। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি মোহাম্মদ রফি সাহেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই শেয়ার করবেন। তো রফি সাহেব পাশেই একটি স্কুলে পড়াশুনো করেছেন, ক্লাস 4 অবধি পড়েছেন। এর বেশি পড়া হয়নি, কারণ তার পড়ার দিকে খুব একটা নজর ছিল না। তিনি গান বাজনার দিকেই তার বেশি নজর ছিল। তিনি বড় গায়ক হবেন, এটাই তার আশা ছিল। এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে এই, যে ওখানে একজন ফকির আসতেন এবং ফকির সাহেব আসতেন, গুনগুন করে উনি ওনার মতন করে গান গাইতেন, আর রফি সাহেব ওই ফকির সাহেবকে ফলো করে উনিও গুনগুন করে গান গাইতেন।
যে ফকির সাহেব যে গানটা গাইছেন সেই গানটাই উনি গাইতেন। একদিন ফকির সাহেবকে উনি বলেন যে বরদাকে বলেন যে উনি গান যে গানটা গেয়েছেন সেটা উনি আরেকবার গান, আমি ওনার গানটা শুনতে চাই। বেশি বয়স নয়, 10 বছর বয়স। তখন যথারীতি ওনার যে বাড়ির বড় দাদা তিনি ডাকেন এবং গান শুনতে চান। ছোট্ট 10 বছরের রফি সাহেব, যার আরেক নাম ছিল ফিকু। রফি সাহেব গান শোনেন, শোনার পরে ফকির সাহেবকে বলেন যে আমি আপনার এই গানটা আপনাকে একবার গেয়ে শোনাবো। একটু অবাক হয়ে যান যে 10 বছর বয়সের একটি বালক, সে আমাকে বলছে যে এই গানটা শুনে, আমার গানটা শুনে আমাকে গেয়ে শোনাবে, এটা একটু আশ্চর্যজনক লাগে। বলেছেন ঠিক আছে শোনাও। তখন রফি সাহেব সেই গানটা, তারই গাওয়া গান, সেই গানটা গেয়ে শোনান। খেদেন কে দিন চার ভাইয়ে, খেদেন কে দিন চার। আমি আমার ব্যক্তিগত জীবনে রফি সাহেবকে জেনেছি অনেক পরে। যে সালটির কথা আমরা আলোচনা করছি 1980, আমি এই 78-79 সালে রফি সাহেবকে প্রথম বোঝার চেষ্টা করি, চেনার চেষ্টা করি। তখনকার দিনে ট্রানজিস্টার ছিল, তো ট্রানজিস্টারে বিবিধ ভারতীতে বিভিন্ন ছায়াছবির গান, চিত্রগীত, এই ধরনের গান হতো। শুভং সঙ্গীত এই ধরনের গানের আসর হতো, ছায়াগীত এই ধরনের গানের আসর হতো। সেখানে সমস্ত লেজেন্ড যারা, তাদের সেই সমস্ত শিল্পীদের গান বাজনা গান হতো। সিনেমার গান, আধুনিক গান, কখনো গজল, কখনো ভজন, এক একটা দিনে এক এক রকম হতো। সেইখানে প্রথম আমি রফি সাহেবের আওয়াজ শুনি। একদিন গান শুনতে শুনতে আমি স্টেশন চেঞ্জ করতে করতে একটা জায়গায় গিয়ে গলাটা শুনে আমার মানে কাঁটা আর এগোয় না, আটকে যায়। আমি ভাবলাম যে এই ভদ্রলোকের অদ্ভুত স্টাইল, আপনারা শুনলে একদমই অবাক হবেন না যে এটা কি কাণ্ড। এটা তো অবাক হওয়ারই কথা। রফি সাহেবের মতো একজন শিল্পীকে আমি জানতে পারছি প্রায় 78-79 সালে গিয়ে, যে এরকম মোহাম্মদ রফি সাহেব বলে কোনো এক ব্যক্তি আছেন যিনি অসাধারণ গান গান। আমি যে গানটা শুনে প্রভাবিত হয়েছিলাম সে গানটা হচ্ছে গজব কিয়া তেরে ওয়াদে পে কুছ এতবার কিয়া। আর রফি সাহেব যে গানটা শুনে প্রভাবিত হয়েছিলেন ফকির সাহেবের কাছ থেকে, সে গানটি ছিল খেদেন কে দিন চার ভাইয়ে, খেদেন কে দিন চার। স্বাভাবিকভাবেই তখন তার বড়দা প্রবল উৎসাহ জুগিয়েছেন। তার বাবার কিন্তু একদম এই গান বাজনা করে কোনো লাভ নেই, বা গান বাজনার বিরুদ্ধে ছিলেন তার বাবা। তারই মাঝখানে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, তাকে সঙ্গে করে করে নিয়ে যাওয়া, সমস্ত কিছু তার বড়দা করেছেন, দিন সাহেব। তারপরে ধীরে ধীরে তিনি বড় হয়েছেন। তিনি আব্দুল ওয়াহিদ খাঁর কাছে গান শিখেছেন, তিনি বরকত আলী খাঁর কাছে গান শিখেছেন, তালিম নিয়েছেন। আর খুব মৃদুভাষী, সবসময় হাসি। আপনারা যদি কোনো রফি সাহেবের নিশ্চয়ই রেকর্ডিং দেখেছেন, সেখানেও দেখবেন যে রফি সাহেব গান গাইতে গাইতে হাসছেন। অদ্ভুত একজন ব্যক্তিত্ব ছিলেন। অনেকে
ঘটনার শেষ নেই, মানে রফি সাহেবকে নিয়ে বলতে শুরু করলে পরে 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, সময়টা খুব কম। এই ধরনের মানুষদেরকে নিয়ে সময় নিয়ে বলতে হয় এবং তাদের সম্বন্ধে বলার যে কথাগুলো থাকে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। অসাধারণ গায়ক ছিলেন, সেই সঙ্গে খুব ভালো মানুষ ছিলেন। এবার মানুষ ছিলেন খুব ভালো, কিভাবে আপনি বুঝবেন? রফি সাহেব তখন হিন্দি গান গাইছেন, বম্বেতে গান গাইছেন, বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, কারণ উনি পাঞ্জাবি মুসলিম ছিলেন। তো গান গাইতে গাইতে ওই সময় নচিকেতা ঘোষ, কলকাতায় শুটিং হচ্ছিল ইন্দ্রাণী ছবির। নচিকেতা ঘোষ গিয়েছিলেন বম্বেতে রেকর্ডিং করতে, এবং ওই সময় যে ব্যক্তি নচিকেতা ঘোষের সঙ্গে ছিলেন তিনি আর কেউ নন, হেমন্ত মুখোপাধ্যায়। তো নচিকেতা ঘোষ হঠাৎ করে বলেন, ইন্দ্রাণীতে না আমি একটা গান হিন্দি রাখব, সেই গানটা আমি মোহাম্মদ রফি সাহেবকে দিয়ে গাওয়াতে চাই। অগত্যার গতি কে নিয়ে যাবে? তখন হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষকে রফি সাহেবের কাছে নিয়ে যান। রফি সাহেব জিজ্ঞাসা করেন, তখন রফি সাহেবকে নচিকেতা ঘোষ গানটা শোনান। হিন্দি গান, গানটা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন নচিকেতা ঘোষ, ছবির নাম ইন্দ্রাণী। ফুলশয্যার রাত্রিরে এই গানটি হচ্ছিল। ম্যান্ডোলিন বাজিয়ে যে ভদ্রলোক গাইছিলেন, লিপ দিয়েছেন, তিনি হচ্ছেন অজিত বন্দ্যোপাধ্যায়। খুব ছোট ছোট রোলে তাকে দেখা গেছে। তো গানের সুর শুনে আর গানের কথা শুনে রফি সাহেব মুগ্ধ হয়ে ওঠে। তখন বলেন, আপনি যদি হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, নচিকেতা ঘোষ বলেন, আপনি যদি এই গানটা গান, আপনার জন্য 500 টাকা বরাদ্দ আছে। তখনকার দিনে 500 টাকার প্রচুর দাম। কিন্তু ঘটনা হলো যে 500 টাকা শুনে রফি সাহেব একটা রিয়াকশন দেন, এবং সেই রিয়াকশনের ফলে নচিকেতা ঘোষ মনে করেন যে রফি সাহেব বোধহয় 500 টাকাটা কম হয়ে গেছে, তাই জন্য উনি মানে উল্টো দিকে হাঁটা দেন। তখন রফি সাহেব ডাকেন, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আর হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সবাইরই বম্বেতে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ডাকেন, ডেকে বলেন যে, আরে আপনি চলে যাচ্ছেন কেন? বলছে, না আমি তো 500 টাকা বললাম। আপনি বলে, না না, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এই গানটা অতি অবশ্য গাইব, আর 1 টাকাও পারিশ্রমিক আপনার কাছ থেকে নেব না। আরেকটি ঘটনা শুনতে পাওয়া যায়, জানা যায়, মিডিয়ার কাজ একটা সময় ছিল যে রফি সাহেবের সঙ্গে আরেকজন শিল্পী কিশোর কুমারের খুব ভালো সম্পর্ক ছিল না। কিন্তু এটা যে সর্বৈব মিথ্যা, এটার মধ্যে যে কোনো যৌক্তিকতা ছিল না, এটা শুধুমাত্র মিডিয়ার প্রচার, সেটা বুঝতে পারা যায় কিশোর কুমারের মতো শিল্পী, কিশোর কুমারের মতো একজন মহান শিল্পী, সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ ক্ষেত্রে মহান ছিলেন, কিন্তু তারা একে অপরকে শ্রদ্ধা করতে জানতেন, একে অপরকে তুলে ধরতে জানতেন। যার যেটা গুণ সেটাকে তারা প্রশংসা করতে জানতেন, মন থেকে প্রশংসা করতেন, কোনো লোক দেখানো প্রশংসা নয়। ওই জন্য তারা আজকের দিনেও জীবন্ত। সারারাত ছবিতে শঙ্কর জয়কিশনের সুর
গান কিশোর কুমার গেয়েছেন, কিন্তু একটা গান কিশোর কুমার গাননি। কিশোর কুমার পিয়ানো বাজিয়েছেন, কিশোর কুমার লিড দিয়েছেন, কিন্তু গানটা কিন্তু প্লেব্যাক করেছেন রফি সাহেব। রাগিনী ছবিতে মনমরা বাউরা কিশোর কুমার রয়েছেন, কিশোর কুমার তানপুরা বাজিয়েছেন, কিন্তু প্লেব্যাক করেছেন রফি সাহেব। সারারাত ছবির সময় যখন প্রশ্ন করা হয়, সব গান যখন কিশোর কুমার গাইছেন, যখন এই গানটার সময় আসে, अजीब दास्ता है तेरी जिंदगी, তখন কিশোর কুমার যখন এই গানটা শোনেন, তখন বলেন যে না, এই গানটা আমার জন্য নয়, এই গানটা একমাত্র রফি সাহেব গাইতে পারেন। কিশোর কুমার লিড দিয়েছেন, পিয়ানো বাজিয়েছেন, গানটা কিন্তু প্লেব্যাক করেছেন রফি সাহেব। এইরকম ওদের মধ্যে বন্ধুত্ব ছিল। রফি সাহেব যখন আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কিশোর কুমার রফি সাহেবের পায়ের তলায় বসে দীর্ঘক্ষণ, কিশোর কুমারের মতো ওরকম শক্ত, ওই রকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে উঠে আসা একজন ব্যক্তি, তিনি অঝরে তার অশ্রু ঝরেছিল, কেঁদেছিলেন। তার কারণ হচ্ছে 1975 সালের সেই ঘটনা। 1975 সাল এমার্জেন্সি হয়েছে। এমার্জেন্সিতে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা রাজনীতির বিষয়, সেই বিষয়ে আমি যাব না। এই এমার্জেন্সি প্রচার করার জন্য, জরুরি অবস্থা প্রচার করার জন্যে, তখন ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট ঠিক করেছিলেন যে এটা সবথেকে ভালো উপায় হচ্ছে বলিউডের কোনো টপমোস্ট সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানো। স্বাভাবিকভাবে তখন ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন বিদ্যাচরণ শুক্লা, আর বিদ্যাচরণ শুক্লা ছিলেন সঞ্জয় গান্ধীর খুব ঘনিষ্ঠ। তখন বিদ্যাচরণ শুক্লাকে যখন তার সেক্রেটারি বলেন যে এরকম এরকম ব্যাপার আছে, তখন বলেন যে ঠিক আছে, একমাত্র কিশোর কুমারকে তখন অ্যাপ্রোচ করা হয় এই গানটি গাওয়ার জন্যে। কিন্তু কিশোর কুমার, যেটা শোনা যায় সেটা হচ্ছে যে উনি বলেন যে আমার শরীর খারাপ, আমি এই গানটা গাইতে পারবো না। তাতে যার পরনায় ক্ষুব্ধ হন। ভারত সরকার বলেছে সেখানে কিশোর কুমার রিফিউজ করেছেন, এটা কিছুতেই তারা মেনে নিতে পারেননি। পরবর্তী সময় তার সমস্ত গান, তার রেকর্ডিং, তার ফিল্ম রিলিজ বা অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়, যতক্ষণ না জরুরি অবস্থা সরে গেছে ততক্ষণ। এই ঘটনা জানতে পেরে রফি সাহেব দৌড়ে গিয়েছিলেন সঞ্জয় গান্ধীর কাছে, তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে দেখা করে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলেন। অনেক করে বুঝিয়েছিলেন, কিন্তু সঞ্জয় গান্ধী বোঝেননি। সঞ্জয় গান্ধী বলেছিলেন রফি সাহেবকে যে আমি কিশোর কুমারকে তো ব্যান করে দিয়েছি, ওনার এত বড় স্পর্ধা কি করে হয় যে ভারত সরকার বলছে সেই গান উনি গাইবেন না। এই প্রসঙ্গে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা বলাটা ঠিক নয়, আমি বলবো না। আমি শুধু এইটুকু বলছি যে রফি সাহেব গিয়ে অনেক চেষ্টা করেছেন, কাকুতি মিনতি করেছেন, কিন্তু সঞ্জয় গান্ধী শোনেননি। উল্টে রফি সাহেবকে বলেছিলেন যে আপনি যদি বেশি কিশোর কুমারের হয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার গানও আমি ব্যান করে দিতে পারি। স্বাভাবিকভাবে গান ব্যান করবেন বলে নয়, রফি সাহেব ফিরে এসেছিলেন এবং তারপরে উনি নিজে ব্যক্তিগত স্তরে কিশোর কুমারের কাছে যান, গিয়ে কিশোর কুমারের সঙ্গে দেখা করেন, কথা বলেন, সমস্ত বিষয়টা জানেন। জানার পরে উনি অবাক হয়ে যান যে এই
জিনিসটা কি করে চলতে পারে। কিশোর কুমার রফি সাহেব এমনি খুব ভালো বন্ধুত্ব ছিল, এবং এই ঘটনার পর কিশোর কুমার শোনার পর যেখানে সমস্ত বলিউড ইন্ডাস্ট্রি তখনকার দিনে চুপ করেছিল, কেউ কোনো একটি কথাও বলেননি, তো স্বাভাবিকভাবেই যখন রফি সাহেব 31শে জুলাই আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিনকে কিন্তু কিশোর কুমারের চোখ দিয়েও অজরে জল পড়েছিল, এবং অনেকক্ষণ ধরে কিশোর কুমার ছিলেন, পায়ের কাছে বসেছিলেন। কিশোর কুমার, মান্না দে, রফি সাহেব, তালাত মাহমুদ, ভূপিন্দর সিং, এদের প্রত্যেকের অবদান আছে। হাকিকত বলে একটি ছবি, 1964 সাল, ছবিটির পরিচালক, ছবিটির প্রযোজক হচ্ছেন চেতন আনন্দ। এই হাকিকত ছবি নিয়েও একটা মজার ঘটনা আছে। সেটা হলো যে হাকিকত ছবিটির ফান্ড কিন্তু দিয়েছেন একদমই রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, তখনকার দিনে পাঞ্জাবের সম্ভবত সিএম ছিলেন। তিনি ভারত চায়না যুদ্ধের পর যে পরিস্থিতি তৈরি হয়, চেতন আনন্দের একটি ছবি আটকে ছিল 25,000 টাকার জন্য। চেতন আনন্দ অনেক চেষ্টা করেছেন, কিন্তু 25,000 টাকা জোগাড় করতে পারছিলেন না। এহেন অবস্থায় চেতন আনন্দকে কোনো একটি সূত্র ধরে সেই পাঞ্জাবে উনি পৌঁছে যান এবং সেই ব্যক্তির সঙ্গে দেখা করেন। তিনি অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বলেন যে আমার এরকম এরকম ব্যাপার আছে, এরকম এরকম 25,000 টাকা আমার দরকার, আমাকে অমুক সুপারিশ করে পাঠিয়েছে। একজন লিঙ্ক দিয়েছিলেন, সেই লিঙ্কের সূত্র ধরে উনি গিয়েছিলেন। তো তখন উনি বলেন যে ঠিক আছে, তোমাকে একটা চায়না ভারতের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ নিয়ে তোমাকে একটা ছবি বানাতে হবে। তো ছবি যখন তৈরি হবে, তো চেতন আনন্দ বলেন যে চায়না ভারত নিয়ে যুদ্ধ, এইটা নিয়ে ছবি বানানো খুব মুশকিল। বলছে না, তুমি বানাও, তোমাকে আমি ফান্ড দিয়ে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু এইটা বানাও তুমি, সেটা আমি চাইছি। চেতন আনন্দ নিজেদের টিম তৈরি করেন, 2-3 দিন ধরে প্রচুর খাটেন, খেটে স্ক্রিপ্ট তৈরি করেন, চিত্রনাট্য তৈরি করেন, নিয়ে গিয়ে শোনানোর পরে তখনকার দিনে তাকে 10 লাখ টাকার ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়। তার যে ছবিটা আটকে ছিল সেটা উদ্ধার হয়ে যায়। এইবারে হচ্ছে মজার কথা, তাতে গান গেয়েছিলেন ভূপিন্দর সিং, মান্না দে, তালাত মাহমুদ, রফি সাহেব, লতা মঙ্গেশকর। আপনাদের মনে আছে, সবার মনে থাকবে হোকে মজবুর মুঝে, এই গানটার কথা আপনাদের মনে থাকবে, মেয়ে সোচকর উসকি দর সে উঠা থা। এই গানগুলো লিখেছিলেন ক্যাফি আজমি। এবং ক্যাফি আজমির সাথে যখন কথাবার্তা হয়, তখন ক্যাফি আজমি বলেন যে শেষ গান যেটা, এই গানটা তখন হবে যখন সিনেমা একদম শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষে পর্দা পড়বে, তার আগে কিন্তু এই গানটা হবে, অর্থাৎ ছবি শেষ, তখন টাইটেল পড়বে যখন, তখন এই গানটা হবে। চেতন আনন্দের একটু সংশয় ছিল। চেতন আনন্দ বলেন এই গানটা তখন দিলে কি মানুষ থাকবে? বলছে একদম মানুষ বসে থাকবে, মানুষ উঠবেই না। সেই গানটা ছিল কর চলে হাম ফিদা জানু তন সাথী। সুতরাং কে গাইবে? আগেই কাইফি আজমি বলেছিলেন রফি সাহেব ছাড়া কেউ গাইতে পারবে না। রফি সাহেব শাম্মী কাপুরের আওয়াজ ছিলেন। যখন রফি সাহেব মারা যান 1980 সালে, একটা ইন্টারভিউতে শাম্মী কাপুর বলেছিলেন যে আমার সকালবেলায় একজন এসে খবর দিল, শাম্মী সাহেব আপকা আওয়াজ খো গিয়া।
शम्मी कपूर बोलছেন যে मुझे समझ में नहीं आया, आवाज खो गया मतलब आपका जो आवाज था वो चला गया आज। কিছুক্ষণ বাদে শাম্মী কাপুরের মাথায় এসছে, খবর পেয়েছেন যে রফি সাহেব চলে গেছেন, নেই। সতীনাথ মুখোপাধ্যায় বাংলা গান গাইয়েছিলেন রফি সাহেবকে দিয়ে, এবং সতীনাথ মুখোপাধ্যায় তার যে ব্যক্তিগত আলাপচারিতা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি গানটা লিখেছি, সুর করেছি, এবার রফি সাহেবের এখানে আসার কথা ছিল, তো উনি আসতে পারেননি, তো আমাকেই বম্বেতে যেতে হয়েছে। তা আমি যখন বম্বেতে গেছি তখন রফি সাহেব একটা অনুষ্ঠানে ছিলেন, সেই অনুষ্ঠানে আমি গেছি, দেখা করেছি। তো দেখা করার পর মানে অনুষ্ঠানের মধ্যে গেছি, তো দেখছি যে প্রোগ্রামটা চলছে, আমি বসে আছি। এবার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি, বৃষ্টি পড়ছিল। তো রফি সাহেব নেমে এসছেন অনুষ্ঠান শেষে, বলছেন যে আপনি এসছেন অনেকক্ষণ, আমি খুব লজ্জিত, আমি তো জানতাম না যেরকম আজকে অনুষ্ঠানটা হবে, আপনাকে বলে দিয়েছি আপনি আসবেন। তারপরে রফি সাহেব গেছেন, সতীনাথ মুখার্জি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি চলুন। যাওয়ার পরে সতীনাথ মুখোপাধ্যায় গেছেন, গিয়ে রফি সাহেবকে গানগুলো শিখিয়েছেন। পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। সতীনাথ মুখোপাধ্যায় রফি সাহেবকে শেখান। সতীনাথ মুখোপাধ্যায় বলছেন যে যখন আমি শেখাচ্ছি তখন উনি একদম মনে হচ্ছে যেন কিছুই গান বাজনা সম্বন্ধে ওনার ধ্যান ধারণা নেই, কিন্তু তারপরে যখন হারমোনিয়াম নিয়ে উনি যখন নিজে শুরু করলেন, তখন আমি ভাবলাম যে আমি কি গাইছিলাম আর আমি কি সুর করেছি আর কি উনি গাইছেন। উনি নজরুল গীতি গেয়েছেন, অনেক নজরুল গীতি, প্রায় 12টা মতো নজরুল গীতি গেয়েছেন। উনি রাজেশ খান্নার হয়ে গিয়েছেন, উনি ধর্মেন্দ্রের হয়ে গিয়েছেন, উনি শাম্মী কাপুরের হয়ে গিয়েছেন, এবং সব থেকে যেটা বড় বিষয়, যখন উনি যার হয়ে গিয়েছেন তখন কিন্তু উনি তার মতন করে এক্সপ্রেশন করেছেন। সেটা কিশোর কুমারের ক্ষেত্রেও তাই। সুতরাং রফি সাহেব একটা বিরাট অধ্যায়। আজকে আপনাদেরকে আমি এইটুকুই বললাম, আমরা পরে আবার আসবো। রফি সাহেবের জন্মদিন 24শে ডিসেম্বর, 1924 সাল 24শে ডিসেম্বর। তার আগে একটা ছোট্ট রফি সাহেবের 2 লাইন গেয়ে আজকে রফি সাহেবকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটা শেষ করব। मैं ये सोच कर उसके दर से उठा था कि वो रोक लेगी, मना लेगी मुझको। हवाओं में लहराता आता था दामन के, दामन पकड़ के बिठा लेगी मुझको। অনেক অনেক ধন্যবাদ।